জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট অথবা আরপিও সংশোধন, এইসব প্রত্যেকটি বিষয়ের মাঝে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে পরস্পর বিরোধী অবস্থান। কোথাও কারো সন্দেহ আছে সমঝোতার ইঙ্গিত, কারো আবার এর ভেতরে বেশ খানিকটা সন্দেহ রয়েছে আগে থেকেই কোনো কিছু বাস্তবায়ন করা, এবং তার পাশাপাশি আরও রয়েছে সুবিধাধী সই সাবুত নিয়ে অনেক ধরনের জটিলতা। এই সমস্যাগুলো কেন, এই সমস্যাগুলোর সমাধান কোথায়, এবং এই সমস্যাগুলোর শুরু কোথায় থেকে শেষ আসলে কোথায় হবে, এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা মুখোমুখি হচ্ছি মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশে। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ 24, আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, এবং আজকে আমাদের সঙ্গে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন তাদের সঙ্গে পরিচয় করে দেবার আগে জানিয়ে দিতে চাই আজকে আমাদের আলোচনার বিষয় সরকার গোপন সমঝোতা, লেভেল প্লেইং ফিল্ড। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত আছেন আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে রয়েছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমাদের সঙ্গে আরও স্টুডিওতে উপস্থিত আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে যোগদান করবার জন্য এবং আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমি একটু যেহেতু শুরুতেই বলেছি সরকার গোপন সমঝোতা, লেভেল প্লেইং ফিল্ড, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু প্রথমে একটু ফয়েজ আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো আসলে পরস্পর বিরোধী অবস্থান কেন নিল? এই প্রশ্নের উত্তরটা সবচেয়ে ভালো হতো রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করলে। আমরা তো রাজনৈতিক দলগুলোর কাছে এতদিন যাবত দেখুন, আমরা একদম যদি প্রাইমারি জায়গা থেকে বলি, আমাদের গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে যে আমরা তো চুন খেয়ে মুখ পোড়া অবস্থায় ছিলাম, সো অনেক সময় দই বা ঘি দেখলেও ভয় লাগে। খুব স্বাভাবিক, আমাদের শুধু রাজনীতিবিদদের নয়, নাগরিকদের মধ্যেও নানান বিষয়ে নানান সময় নানান ভয়, সন্দেহ, সংশয় তৈরি হয়। এই ভয়, সন্দেহ, সংশয়ে কোনো কিছু আসলে কোনো জায়গা থেকে সে নাজিল হয়নি। এর সব কিছুর বাস্তবতার মধ্যে দিয়ে আমরা দীর্ঘ 15-16 বছর 17 বছর গেছি। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ হওয়া, আমাদের সঙ্গে বড় ধরনের অনিয়ম হওয়া, আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া, মানবাধিকারের সকল সীমা লঙ্ঘন করা, এর মধ্য দিয়েই যেই জাতি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে কিছুটা ভয়, সন্দেহ, সংশয় আপনি ওভারনাইট দূর করে দিতে পারবেন না। আমি ধারণা করি সে কারণে একটা হতে পারে। অপরদিকে আমরা নাগরিক হিসেবে যেই প্রত্যাশাটা করি, যেটা আমি পার্সোনালি বলবো যে প্রত্যাশাটা উচিত নয় করা, সেটা হচ্ছে আমরা মনে করি সবগুলি পলিটিক্যাল পার্টি, সব পলিটিশিয়ান একই সুরে, একই স্বরে, অভিন্ন ভাষায় কথা বলবেন। আমরা ওই যে ভয় পাই, সংঘাত সহিংসতার ভয়, কিছু দেখলে মনে হয় এই বুঝি তাদের মধ্যে লেগে গেল, এই ভয়ের কারণেই আমরা চাই না যে কেউ মুখোমুখি অবস্থান নেই। পলিটিক্যাল পার্টিগুলি আপনি যদি বিবেচনা করেন 5 আগস্ট পরবর্তী যে পরিবর্তিত পরিস্থিতি, অভ্যুত্থানের পর একটা তো বর্ডার লাইন থাকবে। সেই বর্ডার লাইন কি? বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের চেতনা, এই জায়গাগুলিতে একটা আমাদের সবার মধ্যে ঐক্য থাকবে, কমন গ্রাউন্ড। এর বাইরে গিয়ে যদি আপনি আসতে বলেন, তাহলে নিজ নিজ রাজনৈতিক দলের নিজস্ব কিছু এজেন্ডা থাকবে, নিজস্ব কিছু ইডিওলজি থাকবে। এই জায়গাগুলি নিয়ে সবার ভিন্নতা আছে। আর অপরদিকে যদি আপনি খুব পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, পলিটিক্সে গেইন করার অনেকগুলি ব্যাপার আছে। সেই গেইন করতে গিয়ে পলিটিশিয়ানরা কখনো কখনো এটা নাগরিকরা ঠিক কীভাবে নিচ্ছে খুব ইমিডিয়েটলি সেটা নিয়ে হয়তো বিবেচনা করেন না, এটা নিয়ে পরে ভাবেন। আগে ওনার রাজনৈতিক যে অর্জনটা সেটা করে নিতে চান, এরপরে মানুষকে বুঝাবেন যে কেন উনি এটা লেজিটিমেট, এটার পক্ষে উনি যুক্তি দাঁড় করাবেন হয়তো। সেক্ষেত্রে জুলাই সনদের মতো একটা বিশাল ঘটনা, আপনি গণভোটের কথা বলছেন, গণভোট এটাও একটা বড় ঘটনা, আরপিও সংশোধন এটাও বড় ঘটনা। এই বড় বড় ঘটনাগুলিতে রাজনৈতিক দলগুলির নিজ নিজ উদ্দেশ্য থাকবে না, কিছু নিজ নিজ কিছু স্বার্থ থাকবে না। সো প্রত্যেকেই তার স্বার্থের জায়গায়, তার চাওয়া পাওয়ার জায়গায় খুব কঠোর অবস্থান নেবেন, এটাই খুব স্বাভাবিক। তবে আমরা একই সঙ্গে এটা নিশ্চিত, সরকার যেহেতু রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য নানানভাবেই নিয়মিত যোগাযোগের মধ্যে আছে, আমরা জানি মাঠে বা ময়দানে যে বয়ানই ওনারা দেন না কেন, যেভাবেই ওনারা আলাপ আলোচনা করেন না কেন, একে অপরকে যতটাই তির্যক বাক্য ছুড়ে দেন না কেন, ইন্টারনালি পার্টিগুলির মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়মিত যোগাযোগ আছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এবং আমরা আপনাকে এবং আপনার দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের রাজনৈতিক দলগুলির যাই বলুক না কেন, ওনারা কেউই বর্ডার লাইন ক্রস করবেন না। ওনারা এমন জায়গায় যাবেন না, নিজেদেরকে নিয়ে যাবেন না যেটা অ্যাজ এ হোল পলিটিক্যাল পার্টির জন্য, গণতন্ত্রের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, সার্বিক স্থিতিশীলতার জন্য নেতিবাচক কোনো প্রভাব বয়ে আনতে পারে, সেদিকে ওনারা কেউ যাবেন না। সুতরাং ধন্যবাদ।
আমরা আমরা আপনার কাছে আবার আসবো। আমি একটু রুবিন ফারহানা আপনার কাছে আসতে চাই যে এবি পার্টির চেয়ারম্যান তিনি অভিযোগ করেছেন যে বিএনপি সরকারকে চাপ দিলে সরকার ডানে যায়, জামাত ইসলাম চাপ দিলে বায়ে যায়, এনসিপি চাপ দিলে ওপরে যায়। আসলে বিএনপির কথাই যদি আমি জিজ্ঞেস করি, বিএনপি সরকারকে এই ধরনের কোন কোন চাপের মধ্যে রেখেছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না মঞ্জু ভাই ঠিক কেন এই কথাটি বলেছেন, তবে প্রত্যেকটা রাজনৈতিক দল তো তার নিজস্ব দাবি নিয়ে সরকারের কাছে যাবে, এটা খুবই স্বাভাবিক। এবং বাংলাদেশে একটা বিরাট গণ অভ্যুত্থান মাত্র শেষ হলো, আমরা 14 মাস অতিক্রম করেছি, একটি নতুন সরকার। সুতরাং এই সরকারটির কাছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অনেক প্রত্যাশা, একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আছে, লেভেল প্লেইং ফিল্ডের প্রত্যাশা আছে, নির্বাচনটি যাতে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে হয় সেটার একটা প্রত্যাশা আছে। প্রত্যাশা আছে সংবিধান সংক্রান্ত যেই সংস্কারগুলো আছে সেগুলোর একটা সুষ্ঠু সুরাহা যাতে সরকার করতে পারে ঐক্যমত কমিশনের মাধ্যমে, সেরকম একটা প্রত্যাশা আছে। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, হ্যাঁ, সেখানে জনপ্রশাসন সংক্রান্ত যেই সংস্কারগুলো কিংবা ধরুন পুলিশের সংস্কারের ব্যাপারে যে প্রস্তাবগুলো এসছে, কিংবা ধরুন নারী সংস্কার কমিশন, যেটাকে আমরা একেবারে শুরুতে উড়িয়েই দিয়েছি, সেটা তো আর জায়গাই পায়নি আলোচনা করবার। এর বাইরেও বিচার বিভাগ সংস্কার সহ অন্যান্য যে সংস্কারগুলোর কথা আছে সেগুলো, নির্বাচন কমিশন সংস্কার, এগুলোর ব্যাপারে সরকারের কাছেই তো দলগুলো তাদের প্রত্যাশার কথা জানাবে এবং সরকারের কাছেই দলগুলো বারবার তাদের দাবি নিয়ে উপস্থিত হবে, এটাই স্বাভাবিক। এবং এটা যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, যেটা আমি একটু আগেই বলছিলাম, এই সরকারটি কিন্তু একই সঙ্গে গণমানুষেরও সরকার। সো আপনি লক্ষ্য করবেন শিক্ষকরা যারা হয়তো দীর্ঘদিন কোনো দাবি জানায়নি তারাও কিন্তু এখন পথে নামছেন তাদের দাবি নিয়ে, এমনকি রিক্সা চালক যারা হয়তো অটো রিক্সা চালাচ্ছেন তারাও তাদের দাবি নিয়ে এই সরকারের কাছেই আসছেন। শ্রমিক বন্ধুরা আমার, তারাও কিন্তু এই সরকারের কাছেই তাদের দাবি জানাচ্ছেন। সো দাবিটা বহুমুখী এবং বিভিন্ন কর্নার থেকে আসছে, সে কারণে হয়তো মনে হচ্ছে যে সরকার কখনো হয়তো একটু ডানে হেলে যাচ্ছে, কখনো হয়তো একটু বামে হেলে যাচ্ছে। আর নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দল চেষ্টা করবে তার দাবি যতটা সম্ভব সেটা আদায় করে নেয়ার। সেটা আপনি নিম্ন কক্ষে পিয়ার, যেমন জামাতের দাবি, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এই দাবিটা কিভাবে আদায় করা যায় সেই ব্যাপারে সরকার যাতে পজিটিভ হয় সেইভাবে সরকারকে চাপ দেওয়ার। আবার ধরুন বিএনপির দাবি হচ্ছে যে নির্বাচনটি দ্রুত দিয়ে পরবর্তী সরকার বা পরবর্তী সংসদের হাতে সংস্কারের মূল যেই বিষয়গুলো, সংবিধানের সংস্কারের যে মূল বিষয়গুলো, সেগুলো যেন পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়। তো সেটা আদায়ের জন্য বিএনপি যতটুকু সম্ভব বিএনপি চাপ তৈরি করবে। এটাকেই হয়তো এবি পার্টির যিনি প্রধান উনি বলেছেন যে কখনো ডান দিকে কখনো বাম দিকে, হয়তো বা তিনি এটাই বলেছেন। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমি একটু ববি হাজ্জাজ আপনার কাছে আসতে চাই। জোটবদ্ধ হলেই সেই বড় দলের প্রতীকে নির্বাচন, এটা কি আসলে করতেই হবে? ফার্স্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমার বিজ্ঞ সহ আলোচক যারা আছেন এবং নিউজ 24-এর সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত আপনি চিন্তা করবেন রাজনৈতিকভাবে যখন একটা জোট তৈরি হয়, জোটের ভিতরে যারা থাকেন সবারই জোট থেকে পাবার কিছু আছে, তার জন্য এই জোটটা তৈরি হয়। সো একজন শুধু আরেকজনের কাছ থেকে নেবার জন্য না। এই জায়গা থেকে অবভিয়াসলি আমাদের দেশের রাজনীতিতে মার্কাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন মার্কা কত পরিচিত, তৃণমূলে যারা কাজ করেন তারা জানেন একটা মার্কা পরিচিত করাতে কত সময় লাগে। এখন এটা এগেন যার যেটা ভাগ্য, আপনি মার্কা শুরু মানে অনেক আগে পেয়েছেন তাহলে আপনি এখানে এগিয়ে আছেন, আপনি মার্কা দেরিতে পেয়েছেন তাহলে আপনার কাজ আরো বেশি। এখানে একটা মুশকিল হলো যে আপনি যখন একটা কম্পিটিশনে যাবেন, কম্পিটিশনের নিয়মগুলো আগে থেকে পরিষ্কার থাকা ভালো। হঠাৎ করে কম্পিটিশনের মধ্যেখানে যে বা কাছাকাছি যে, যেমন মনে করেন আমরা গত অগাস্ট থেকে অপেক্ষা করছি একটা নির্বাচনের, এ নিয়ে আলোচনা অনেক হয়েছে, নির্বাচন কমিশনের আলোচনা, সবকিছুর আলোচনা অনেক হয়েছে। এর ভেতরে হঠাৎ করে এত কাছাকাছি নির্বাচন যখন মানে তারিখের মানে আমরা এখন অপেক্ষা করছি তখন কখন তফসিল ঘোষণা হবে, এই সময়টা এসে বড় দাগে কম্পিটিশনের রুলসে কোনো চেঞ্জ আনা, যেটার আসলে কোনো গণতান্ত্রিক প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও পরিষ্কার না। অনেকে অনেক পছন্দ থাকতে পারে, আমার একটা পছন্দ থাকতে পারে, এখানে দুজন বিজ্ঞ আলোচক বসে আছেন, ওনাদের ভিন্ন পছন্দ থাকতে পারে, আপনার ভিন্ন পছন্দ থাকতে পারে, এবং আমরা সবাই সবার মতামত দিতে পারি। পয়েন্ট হলো যে এই মতামতটার ভিত্তিতে কি করা হয়েছে কিনা, একটা কনসেনসাস নিয়ে করা হয়েছে কিনা, সবার সাথে কথা বলে করা হয়েছে কিনা, এবং করাটা গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়তা ছিল কিনা। কারণ যদি আপনি একটা অর্ডিন্যান্সের দ্বারা করেন
তাহলে এখনো তো কনস্টিটিউশন আছে, আমি জানি অনেকে বলতে চাই আমাদের কনস্টিটিউশন ছিঁড়ে ফেলবে বা অনেক কিছু, এবং আবার ওই যে অটো পাসের মতো 270 দিনে নতুন কিছু অটো পাস হয়ে যাবে কনস্টিটিউশন, যেটা আসলে কনস্টিটিউশনের মতো একটা ডকুমেন্টে হয় না বা হবার কথা না। বা যাই হোক, যে পয়েন্টটা যেটা ছিল হলো যে ওই কনস্টিটিউশনের আন্ডারে যদি আমরা কাজ করি তাহলে একটা অর্ডিন্যান্স, পার্লামেন্ট যখন কার্যকরী না তখন একটা অর্ডিন্যান্স তখনই আসার কথা যখন এই জিনিসটার কোনো প্রয়োজনীয়তা আছে। সো আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বা গণতন্ত্র রক্ষার্থে বা সঠিক নির্বাচন দেবার জন্য একটা প্রয়োজনীয়তা ছাড়া টু ক্লোজ টু দ্য কম্পিটিশন হঠাৎ করে কোনো আইনে বদল আনা, এটার কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি। এবং এটা রিলেটেড যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, আমাদেরকে পরিষ্কার আস্থা দেওয়া হয়েছিল যে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে, আমরা এটা বিরোধিতা করছি, অন্য কেউ সপক্ষে থাকতে পারে, সবার সাথে আলোচনা করে তারপর যদি বাস্তবায়ন করতে হয় করবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের সাথে অনঅফিশিয়ালি কথা বলেছি, কারণ তখন জিনিসটা অফিসিয়াল হয়নি, এবং তারাও বলেছিলেন যে আলোচনার পরই এই জিনিসগুলো হবে, আলোচনা ব্যতীতই এই জিনিসগুলো হয়ে গেল। এই জিনিসগুলো এগেন যদি এখনো এস্টাবলিশ করা যায় যে গণতন্ত্র রক্ষার্থে এটা প্রয়োজন, তাহলে আমরা পছন্দ করি না মেনে নিতে বাধ্য, পছন্দ করি আর না করি, কিন্তু সেটাও তো এস্টাবলিশ করা হয়নি, ঠিক না? সো এই জিনিসগুলো পরিষ্কার হওয়াটা দরকার। ধন্যবাদ। আমি একটু আরেকবার ফয়েজ আহমেদ আপনার কাছে আসবো, যেহেতু আরপিও সংশোধনের একটা কথা এসেছে, জামাত ইসলামের একটা অভিযোগ আছে, তারা বলছে সরকার বিএনপির সঙ্গে একটা গোপন সমঝোতা করে ফেলেছে এবং যে কারণে আরপিও সংশোধনী সহ আরো বেশ কিছু জায়গায় নতুন করে ভাববার সুযোগ তৈরি হয়েছে, এবং সেটি আসলে জামাত ইসলাম বারবার সরকারকে এবং বিএনপি দুটো পক্ষকেই দোষারোপ করছে। আসলে বিএনপির সঙ্গে সরকার কি এ ধরনের সমঝোতায় গিয়েছে কিনা? সরকারের শুধুমাত্র আওয়ামী লীগ এবং তার যারা এলাই, তারা ব্যতীত যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল এখন সক্রিয় রয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গেই সমঝোতা আছে, তারা প্রত্যেকে মিলেই সরকার গঠন করেছে। কিন্তু আপনার যে পার্টিকুলার পয়েন্টে আপনি বলছেন, সে পয়েন্টে জামায়াত ইসলামীর যে বক্তব্য, সেটাকে আমি অনেক বেশি পলিটিক্যাল বক্তব্য হিসেবে দেখতে চাই। বিকজ জামাত মনে করে যে বিএনপি যেহেতু একটা দাবি তুলেছে, সেই দাবির বিরোধিতা করাই এক ধরনের রাজনৈতিক অবস্থান প্রকাশের একটা ফর্ম হইতে পারে, সে বিবেচনা থেকে হয়তো বলছে। দেখুন, ধরুন সরকার, এবং আমি যদি আপনার সঙ্গে যোগ করি, এটি নিয়ে আসলে আইন উপদেষ্টার বিরুদ্ধেও এই অভিযোগটা উঠেছে, এই পক্ষপাতিত্বের যে অভিযোগ, সেটি কিন্তু আইন উপদেষ্টার বিরুদ্ধেও উঠেছে। না, উঠতেই পারে, অভিযোগ তো উঠতেই পারে। তো আমি সেটাই আপনাকে বলছি, ধরুন সরকার আরপিও বা যে কোনো আইন একটি তৈরি করেছে, সেটা উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে বা চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যে পর্যায়ে হোক, সেটা নিয়ে রাজনৈতিক দলের আপত্তি আসতে পারে, সেটা নিয়ে নাগরিক সমাজের কোন অংশের আপত্তি আসতে পারে, কাগজে লেখালেখি হতে পারে, সেটা সমালোচনা করে সেটাকে যদি সরকার অ্যাড্রেস করার চেষ্টা না করে, সেটাকে যদি সরকার বোঝার না চেষ্টা করে, তাহলে তো আপনার কাছে শেখ হাসিনা সরকার কেন আপনি উৎখাত করলেন, কারণটা কি ছিল? সরকার, ধরুন আমরা অনেক সময় এই ক্রিটিসিজম পর্যন্ত শুনি যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, ফেসবুকে সমালোচনার মুখে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এটাকে সরকারের অনেক বড় দুর্বলতা হিসেবে প্রমাণের চেষ্টা করেন কেউ কেউ। তাহলে কি আমরা এরকম একটা সরকার প্রত্যাশা করেছিলাম যে সরকার থাকবে, সরকার সিদ্ধান্ত নিবে, যা সিদ্ধান্ত তাই সিদ্ধান্ত, এর বাহিরে আর কারো কোনো মতামত শোনা হবে না, কেউ কিছু বলতে পারবে না? সে বাস্তবতা তো নয়। সুতরাং জামাতও যে সমস্ত দাবি করছে, সেগুলি নিয়ে তো সরকার আলাপ করছে। ধরুন সরকার কিভাবে আলাপটা করছে, জামাত যে সমস্ত দাবি সরকারের কাছে উপস্থাপন করছে, সেগুলি নিয়ে এই সরকারটার নেচারটা আপনি বোঝেন। এই সরকার কোনো কিছু নিজে দিয়ে দিতে পারে না আসলে এইভাবে। সরকার পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কোনো কোনো ক্ষেত্রে, খেয়াল করুন, খুব পলিটিক্যাল ব্যাপার, জামাত যে সমস্ত দাবি করছে, সেই সমস্ত দাবি আসলে সরকারের কাছে নয়, বরঞ্চ বিএনপির কাছে। কারণ বিএনপির যে পজিশন, সেই পজিশনের এগেইনস্টে গিয়ে জামাতের একটা দাবি, তার মানে পুরো দাবিটা মেনে নেওয়া, আবার আংশিক মেনে নেওয়া, যাই বলেন, এটা আদায়টা করে দিতে আসলে বিএনপির কাছ থেকে। সরকার এখানে মডারেটরের ভূমিকা পালন করছে। কোনো কোনো ক্ষেত্রে মডারেটরের কোনো পজিশন থাকতে পারে না। আমরা তিনজন আলোচনায় যদি একটা পার্টিকুলার বিষয়ে যদি ঝগড়া লিপ্ত হই, আপনি একটা পজিশন নিশ্চয়ই নিয়ে নেবেন না, আপনি চেষ্টা করবেন নিউট্রালাইজ করার। সরকার নিউট্রালাইজ করার চেষ্টা করছে। যেখানে বিএনপি একটা দাবি করছে, সেই দাবি শোনা, সেখানে জামাত সেটা বিরোধিতা করছে, আমি মনে করি পলিটিক্যাল কারণে বিরোধিতা করছে। কারণ এই যে আরপিওর পরিবর্তনটা আসলো, প্রথম কথা আমি পার্সোনালি যদি আমার পজিশন বলি,
আমি সাংবাদিকতা করেছি, আমি পলিটিক্যাল জার্নালিজম করেছি, সেই সূত্রে সেই সুবাদে আমি নির্বাচন কমিশন অনেকদিন কভার করেছি। আমি কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যেই এই দাবি দেখেছি বিভিন্ন সময় যে এই জায়গাটা থাকুক যে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে করতে পারে। দেখুন ফ্যাক্ট, আপনি চিন্তা করেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এখানে কতগুলি নির্বাচনী প্রতীক রয়েছে। আপনি যদি ধানের শীষ বলেন, নৌকা বলেন, নাঙ্গল বলেন, দাঁড়িপাল্লা বলেন, আপনি 5 নাম্বার নির্বাচনী প্রতীক কোনটি বা কোন দলের এটা মনে করতে আপনার কষ্ট হবে। এটা তো রিয়েলিটি, এটাকে অস্বীকার করার কারো কোনো জায়গা নেই। সো এই রিয়েলিটিতে কেন এই রাজনৈতিক দলগুলির বিকাশে তার প্রতীককে মানুষকে চেনানোর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখা যায় নাই? বহু দলের তো মন্ত্রী হয়েছে একাধিকবার, বেশ কয়েকজন এমপি হয়েছে সংসদে, কিন্তু তার দলের ধরুন হাসানুল হক ইনুর দলের প্রতীক কি বা জনাব রাশেদ খান মেননের দলের প্রতীক কি, এটা বহু মানুষ জানে না। আপনি জিজ্ঞেস করলে ভুল করে বলতে পারবেন না। সো এই বাস্তবতায় ইলেকশন কমিশন একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে বা সরকার একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে শুধুমাত্র কারো জয় বা পরাজয় নিশ্চিত করার বিষয় নিয়ে ভাববে না, বরঞ্চ রাজনৈতিক বিকাশের ক্ষেত্রে কিছু ভূমিকা রাখা জরুরি। আমি মনে করি এই যে জোটগতভাবে নির্বাচন করার পরও নিজ দলের প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন করার বিধান, এটা দলগুলির রাজনৈতিক বিকাশের ক্ষেত্রে একটা সুযোগও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, দলগুলি যদি মনে করে যে না, আমরা আমাদের এই সুযোগ আমরা নিতে চাই না, আমরা পুরনো ব্যবস্থায় থাকতে চাই, তাহলে সেটা নিয়ে আলোচনা করবে, সরকার এটা সমাধানের পথ খুঁজে বের করবে। দেখুন, এটা চাপিয়ে দেওয়ার কিছু নাই। কিন্তু ইলেকশন কমিশন যদি অন্যের প্রতীক ব্যবহার করতে আপনাকে না দেয়, এতে ব্যক্তিগতভাবে বা ইলেকশন কমিশনের বা সরকারের কারো কোনো লাভ লস নেই। কিন্তু এই বোঝাপড়ার জায়গাটা রাজনৈতিক দলগুলির নিজেদের। অতএব ওনারা যদি এভাবে সিদ্ধান্ত নিতে চান, এরকম তো আমরা নির্বাচন দেখেছি যে একই সঙ্গে জোটগতভাবে যখন নির্বাচন করছেন, যেই আসনে জোটের আসন কম্প্রোমাইজ করা হচ্ছে জোটের সঙ্গীর জন্য, সেই আসনে জোটের দলের প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আবার অপর আসনে কিন্তু নিজের দলের প্রতীক নিয়ে একজন নির্বাচন করছেন। এটা খুবই পলিটিক্যাল ডিসিশন। সেই ডিসিশনের জায়গায় পার্টিগুলির যদি এই দাবি থাকে এবং সরকারের সেই দাবি যেহেতু আলাপ করার সুযোগ রয়েছে, সরকার সেটা সুযোগ আলাপ করে একটা সিদ্ধান্তে আসবে, এটা বড় কোনো সমস্যা না। আর এই সমস্যায় রিভিউ হয়ে যদি আগের জায়গায় ফিরে বিএনপির দাবির কারণে বা অন্যান্য দলের যারা এই একই প্রতীকে নির্বাচন করতে চায় তাদের দাবির কারণে, সেটাকে যদি আপনি এবার ইঙ্গিত করেন যে সরকার বিএনপির কাছে হেরে গেল, সরকার বিএনপি যেভাবে বলে সেভাবে চলছে, আবার অপরদিকে আপনি খেয়াল করেন বিএনপি বলছে এই সরকার নিয়ন্ত্রণ করছে জামাত, তাইলে জামাত যদি নিয়ন্ত্রণ করে থাকে সরকার, তাহলে জামাত নিয়ন্ত্রিত সরকারের কাছে বিএনপি দাবি করছে। আবার সেটা যদি রাজি হয়, জামাত অভিযোগ করছে সরকার বিএনপির হয়ে গেছে। এইটা আপনি মডারেটরের রোলে যখন থাকবেন, আপনি যখন আম্পায়ার থাকবেন, যখন সিদ্ধান্ত যার পক্ষে যাবে তার ভালো লাগবে, অন্যের ভালো লাগবে না, এটা একটা রাজনৈতিক বাস্তবতা আমাদের এখানে। আমি বোধ করি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া পর্যন্ত এই ধরনের নানান ক্রিটিসিজমের মুখোমুখি সরকারকে বারবার হতে হবে। এটা এখন হয়তো এই সরকারে যারা দায়িত্ব পালন করছেন, ওনারা যেহেতু কেউই রাজনৈতিক দলীয় ব্যক্তি নয়, এর ফলে ক্রিটিসিজমে ওনাদের অভ্যস্ত হতে একটু সময় লাগবে হয়তো। কখনো কখনো হুটহাট করে ক্রিটিসিজম তো ওনারা নিয়ে অভ্যস্ত না, পলিটিশিয়ানরা কিন্তু খুবই অভ্যস্ত ক্রিটিসিজমে। অন্য শ্রেণী পেশার মানুষকে ধরুন, রুমিনাপা কি ক্রিটিসিজম ওনাকে নিয়ে করে না প্রতিনিয়ত। আপনি যদি আমার সোসাইটির অন্য একটা সাধারণ নারীর ক্ষেত্রে এই ধরনের একদিনের ঘটনা ঘটতো, আমার ধারণা ঘটনা অন্যরকম করতে পারতো। সুতরাং ওনাদের এক ধরনের ক্যাপাসিটি আছে। সরকারের যেহেতু কেউ রাজনৈতিক দলের লোক না, রাজনৈতিক মানুষ না, তাদের একটু কষ্ট হয়, বাট এটা আমাদেরকে সেই পর্যন্ত সহ্য করতে হবে যে পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠুভাবে সবার অংশগ্রহণে অনেক কথা। আমরা এবার একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আরো নানা প্রশ্ন থাকছে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24 চলছে মধ্যমধ্য ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি একটু এবারে ববি হাজ্জাজ আপনার কাছে আসতে চাই। গণভোটের আগে বিএনপি জামাতের সমঝোতার একটা খবর শোনা যাচ্ছে, এরকম একটা দাবি করেছে এনসিপি। বলছে বিএনপি সরে আসবে নোট অফ ডিসেন্ট থেকে, আবার জামাত ইসলাম সরে আসবে নির্বাচনের আগেই গণভোট, এরকম একটা জায়গা থেকে। এরকমটি নাসরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন। তো আপনাদের কি মনে হয়? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সব জায়গাতেই আমরা বহু বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম, অনেকভাবেই অফিসিয়ালি না থাকলে অনেকভাবে আমরা অনেকে একসাথে ছিলাম। সেই জায়গা থেকে আমরা আমাদের ভেতরে সামনে নির্বাচনের আগে বিরোধটা যত কমাতে পারে আমি সেটাকে সাধুবাদ জানাই, সেটাকে ইতিবাচকভাবে দেখি।
একই সাথে আপনি যে তরুণ নেতার কথা বললেন, উনার আবার অনেক ধরনের কথা বলার অভ্যাস আছে, সো উনার কথাগুলো সিরিয়াসলি নেওয়া মুশকিল। যদিও এই কথাটা খারাপ না, মানে অনেক কথা সিরিয়াসলি নেওয়া মুশকিল, কিন্তু এই কথাটা খারাপ বলেননি। না, হি ইজ এ ইয়াং ম্যান এন্ড হি ইজ প্যাশনেট। ভাই, প্যাশনেট চোটে অনেক কিছু মানুষ বলে ফেলে, তো তারা বলে। তবে এই জায়গায় কিছু জিনিস আছে কি, যে আমরা জানি নির্বাচনের জন্য যেমন বাংলাদেশ জামাত ইসলাম সবচেয়ে বেশি তৈরি, বাংলাদেশে এখন যতগুলো রাজনৈতিক দল আছে তার ভিতরে সবচেয়ে বেশি তৈরি বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচনের জন্য। তো তারা এত তৈয়ারি তো নিত না যদি তারা নির্বাচন না চাইতো। তারা নিশ্চয়ই নির্বাচন চায়, কিন্তু নির্বাচনের আগে তারা এখন যেটা আমার কাছে যেটা মনে হয়, যে তারা এখন আসলে গ্র্যাজুয়েট করতে চাচ্ছে দ্য নেক্সট বিগ পার্টি হবার। তারা কখনোই নেক্সট বিগ পার্টি ছিল না, কখনো হওয়ার সম্ভাবনা আছে বলে আমি এখনো মনে করি না, বাট আমি তো ভুল হইতেই পারি, কিন্তু আমি এখনো মনে করি না। কিন্তু তারা ওই জাম্পটা দেবার জন্য তারা যত ধরনের কৌশল তারা নিতে পারেন, নিতে চেষ্টা করছেন। এবং এই জায়গা থেকে কিছু দূর ফয়েজ সাহেব যেটা একটু পরিষ্কার করেছে, যে তাদের সবকিছু কিন্তু ওই বিএনপি যেটা একমাত্র বড় দল এখন আছে, তাদের বিরোধিতায় কাজগুলো করছেন। যে বিএনপি এটা করলে উল্টো করা, বা বিএনপিকে দোষারোপ করা, অন্য সব ভোট তারা কিভাবে নেবে এগুলো তৈরি করার চেষ্টা করা, এমন দেখাতে চেষ্টা করে যে বিএনপি আপনার সংস্কার বিরোধী। এটা মানে বারবার করে ওনারা একটা দুটো পয়েন্ট দাঁড়া করেন, এবং ওই একটা দুটো পয়েন্ট ওনারা খুব জোরপূর্বক এস্টাবলিশ করতে চেষ্টা করেন যে ওইটাই একমাত্র সংস্কার। সো এই জিনিসগুলো আছে, এগুলো তারা করছে। আমার কাছে মনে হয় এটা তাদের নির্বাচনী কৌশলের ভেতরে পড়ে, কারণ তারা এখন ওই যে ভ্যাকিউমটা আছে, আওয়ামী লীগ যেহেতু এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেই ভ্যাকিউমটার জায়গায় তারা নিতে চায়। এখানে ছোট একটা এগেন মানে বাংলাদেশ জামাত ইসলাম যেমন আরপিও নিয়ে কথা বলেছে বা অনেক কিছু নিয়ে কথা বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছে, এবং বলেছে যে আপনার গণভোট মাস্ট হতে হবে, গণভোট আগে হতে হবে। তাহলে আমার একটা ছোট্ট প্রস্তাব আছে, আমরা গণভোট আগেই দিই দরকার হলে, কিন্তু গণভোটে দেই বাংলাদেশের জনগণের কাছে একটা প্রশ্ন তুলে দিই, যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড যেই দল করেছে তাদের সবাইকে নিষিদ্ধ করতে হবে, হ্যাঁ কি না? এইটা যদি হয় তাহলে আমি আমার ভোট পাল্টে দিব ভাই, তাহলে আমি গণভোট আগে রাজি হয়ে যাব। তো এরকম কিছু জিনিস আছে আর কি, আমরা কে কি আওয়াজ তুলে সব আওয়াজ আমরা কতখানি সিরিয়াসলি নিব। যেমন ফয়েজ সাহেব বলছিলেন, এবং উনি অনেক জ্ঞানী মানুষ, ওনার কথা আমি খুব পছন্দ করি। উনি বলছিলেন যে সরকার মিডিয়েটরের রোল প্লে করছে রাজনৈতিক দলের ভেতরে। এই জায়গাটা আমার মনে হয় সরকার কিছু দূর ভুল করছে। মানে সরকারের স্পেসিফিক দায়িত্ব আছে, তারা পরিষ্কার করে কিভাবে নির্বাচনে যাবেন হোয়াটনট, এবং একই মাপে মাপা, মানে দাঁড়িপাল্লায় একদিকে বিএনপি একদিকে জামাত, এটা আসলে একদিকে বিএনপি একদিকে একসময় আওয়ামী লীগ আপনি করতেন, তাও ঠিক ছিল, কারণ নির্বাচনে তাদের জনসম্পৃক্ততা বা ভোটের হার কাছাকাছি ছিল। জামাত ইসলাম আর বিএনপি ইজ নট দ্য সেম, এনসিপি বিএনপি নট দ্য সেম, এনসিপি জামাত ইসলাম ইজ নট দ্য সেম। সো এই জায়গা থেকে একইভাবে মাপা, যে বিএনপি একটা দল এটা বলেছে, জামাত আর এনসিপি দুইটা দল মানে মেজরিটি ভিন্ন বলেছে, এই একইভাবে মাপা এটা অত্যন্ত ভুল। এত বড় ভুল আমি প্রথম থেকে আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার করবেন না, হয়তো ফয়েজ সাহেব একটু ভালোভাবে ক্লারিফিকেশন দিবেন মিডিয়েটরের কাজ কিভাবে করছেন। এই জিনিসটা আমার কাছে অ্যাটলিস্ট আমার চোখে বিশাল ভুল। ধন্যবাদ। রুমেন ফারহানা, একটু আপনার কাছে আসি, যে যেহেতু একটু আগে বলছিলাম যে নোট অফ ডিসেন্ট থেকে বিএনপি সরে আসতে পারে, এরকম একটা সমঝোতা হয়েছে জামাত ইসলামের সঙ্গে, এরকম একটা কথা এনসিপির পক্ষ থেকে এসেছে। আসলে কি নোট অফ ডিসেন্ট থেকে বিএনপি সরে আসবে? তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, শুধুমাত্র নোট অফ ডিসেন্ট ইস্যুতেই কি জুলাই সনদ বাস্তবায়নের খসড়ার কারণে বিএনপি খুশি নয়? দেখুন, আমাদের তিনটা জায়গায় ঘোরতর আপত্তি আছে। প্রথমত হচ্ছে, যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সেদিন আমাদেরকে পুরো ডকুমেন্টটা দেয়া হয় নাই। পরবর্তীতে দেখা গেছে ঐক্যমত কমিশনে যেই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং একমত হয়েছে, সেটার প্রতিফলন মূল সনদে দেখা যাচ্ছে না। তার দুটো স্পেসিফিক এক্সাম্পল আমাদের দলের সম্মানিত মহাসচিব তিনি একদম ক্ল্যারিফাই করেছেন। একটা হচ্ছে 4 ক সংবিধানের, যেখানে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি অফিস আদালতে না রাখবার একটা প্রস্তাব দেয়া হয়েছিল ঐক্যমত কমিশনে, এবং সেই প্রস্তাবে সকল পলিটিক্যাল পার্টি একমত হয়েছে। আরেকটা হচ্ছে সংবিধানের 150 অনুচ্ছেদের ষষ্ঠ সপ্তম এবং পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল সংবিধানে না রাখবার জন্য। এখানে দলগুলোর ঐক্যমত হয়েছে, বাট দেখা গেছে মূল সনদে যেটা এখন আসছে সেখানে এটা রিফ্লেকশন নাই।
দুই হচ্ছে বলা হচ্ছে 270 দিনের মধ্যে নেক্সট পার্লামেন্ট যেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, সেখানেও বিএনপির আপত্তি আছে, বিকজ এই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে ঐক্যমত কমিশনে এক আলোচনা হয়নি বা দলগুলো একমত হয়নি। হ্যাঁ, সো এরপরে যখন সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে এই নেক্সট পার্লামেন্টকে, সেখানে সার্টেনলি বিএনপির আপত্তি আছে। 290 দিনের মধ্যে একটা টাইম ফ্রেম নির্ধারণ করে দেয়া এবং সেটাকে ম্যান্ডেটরি করা যে 270 দিনের মধ্যে করতেই হবে সংবিধান সংস্কার, যদি দলগুলো ফেল করে, সংসদ ফেল করে, তাহলে সেটা অটোমেটিক্যালি সংবিধানে ইনক্লুডেড হয়ে গেছে বলে গণ্য হবে। এভাবে জীবনে কোথাও কোনো দেশে কোনো কালে সংবিধান সংস্কার হয় নাই। আপনাকে বুঝতে হবে আপনি সুপ্রিম ল নিয়ে কথা বলছেন, আপনি এমন একটা আইন নিয়ে কথা বলছেন যেই আইনের সঙ্গে বাংলাদেশের যে কোনো বিধান, যে কোনো আইন, যে কোনো প্রজ্ঞাপন, এমনকি সংবিধানের নিজস্ব কোনো অনুচ্ছেদ যদি মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল বলিয়া গণ্য হইবে। সো আপনি এরকম একটা আইন বা সুপ্রিম লকে যখন চেঞ্জের কথা বলেন, তখন সেটার একটা প্রসিজিওর আছে এবং আপনাকে সেই প্রসিজিওরটা ফলো করেই সেই আইনটাকে অ্যামেন্ড করতে হবে, সংবিধানটাকে অ্যামেন্ড করতে হবে। 3 হচ্ছে গণভোটের ব্যাপারে সার্টেনলি বিএনপির কথা আছে। নির্বাচনের সময় যদি আপনি গণভোটের আয়োজন করেন এবং যেখানে নির্বাচন কমিশন নিজেই বলছে যে তাদের 1.5 মাস সময় দিতে হবে, আজকে নভেম্বরের 2 তারিখ, আপনি যদি 1.5 মাস আজকে থেকে কাউন্ট করেন, আজকে থেকে আপনি কাউন্ট করেন, ডিসেম্বরের 17 তারিখের আগে এই নির্বাচন কমিশনের পক্ষে গণভোট আয়োজন করা সম্ভব না। এটা তাদের কথা, 1.5 মাস মিনিমাম লাগবে। তাদের হিসাব অনুযায়ী যেটা আমরা গণমাধ্যমে দেখছি, 3000 কোটি টাকা বাড়তি লাগবে আপনাকে যদি গণভোটের আয়োজন আগে বা ভিন্ন তারিখে করতে হয়। সো এগুলো নিয়ে সার্টেনলি বিএনপির দ্বিমত আছে, কিন্তু এখন অন্যান্য দলগুলো যদি মনে করে যে এক এক সময় এক একটা ইস্যু সামনে নিয়ে এসে তারা নির্বাচনটাকে ডিলে করবে এবং সেই ডিলে করার মধ্যে দিয়ে তারা কিছু অ্যাডভান্টেজ তাদের দলে বা তাদের পক্ষে নেবে, সেটা তারা ভাবতে পারে। কিন্তু আপনি যদি সার্বিক দিক বিবেচনা করেন, সেটা আপনি সরকারের তরফ বলেন, সেটা আপনি অর্থনীতি বলেন, সেটা আপনি আইন শৃঙ্খলা বলেন, এই একটা নির্বাচিত সরকার বা একটা আশু ইলেকশন ছাড়া এই বাংলাদেশ কিন্তু অন্য কোনো কিছু এফোর্ড করতে পারে না। আপনি আমাকে একটা কথা বলেন, আমি জামাতের ব্যাপারে একটা কথা শুধু বলি, আমাদের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, বিএনপি থেকে শুরু করে এনডিএম থেকে শুরু করে গণসংহতি থেকে শুরু, যেই আপনি নাগরিক ঐক্য যে কোনো দলের কথা আপনি বলেন, কোনো দলের এত আগে থেকে এত ভালো প্রিপারেশন নাই জামাতের প্রিপারেশন যতটা ভালো। তাহলে তারা কেন নিম্নকক্ষে পিয়ার নিয়ে কথা বলছে? ওদের প্রত্যেকটা 300 আসনে ক্যান্ডিডেট, আমি আপনাকে জেনে বলছি, ফজরের ওয়াক্তে ওরা ক্যাম্পেইন শুরু করে এবং সূর্য ওঠা পর্যন্ত, মানে 9টা-10টা পর্যন্ত তারা ক্যাম্পেইন চালায়, তারপরে আবার আসরের পরে ক্যাম্পেইন শুরু করে, রাত পর্যন্ত ক্যাম্পেইন চলে। আমি তো ভাই গ্রামে থাকি, মাসে 20 দিন আমার এলাকার খবর আমি জানি, অন্য এলাকারটাও জানি আশপাশে। সো এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজি তারা মোটামুটি গত 10-12 মাস ধরে তারা এই স্ট্র্যাটেজি ফলো করছে। তাদের মতন আমরা তো এখনো জানি না আমি আমার আসনে নির্বাচন করব কিনা, না হয় ববি হাজ্জার জানে উনি করবেন, কিন্তু আমার দলের 70% মানুষ কিন্তু মানে একেবারে কাগজে কলমে শিওর হওয়া যেটাকে বলে, সেটা আমার দলের 70% নেতা কেউ শিওর না। হ্যাঁ, পত্রিকায় সবারই নাম এসছে, হয়তো আমরা জানি, না আমি জাস্ট ওইটা বলে শেষ করছি। কিন্তু এই যে প্রিপারেশন নিজের ঘরে শতভাগ রেখে আপনি অন্য দলকে পুশ করছেন আপনার ইলেকশনটাকে আরেকটু ডিলে করার সুবিধা নেওয়ার জন্য, দ্যাট ইজ নট ফেয়ার, এটা ঠিক না। অনেক অনেক ধন্যবাদ। আমরা এসে অবশ্যই ফয়েজ আহমেদ আপনার কাছ থেকেও বাকি প্রশ্নগুলোর উত্তর শুনবো, যে প্রশ্নগুলো রুমিন ফারহানা রেখে গেলেন। তার আগে ছোট্ট একটা বিরতির পর ফিরছি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছি নিউজ 24, চলছে মধ্যপথ ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমি একটু ফয়েজ আহমেদ আপনার কাছে আসতে চাই। জুলাই সনদের খসড়া বাস্তবায়নের যে আদেশ, সেই সংক্রান্ত যে ইস্যু, যেগুলো নিয়ে আসলে বিএনপি অনেকগুলো কথা বলেছে এবং রুমিন ফারহানাও কিছুক্ষণ আগে কথা বলছিলেন, মোটা দাগে রাজনৈতিকভাবে আমি যদি কোট আনকোট বলি, কথাটা এরকম এসেছে যে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। আসলে কি প্রতারণা হয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে বক্তব্যটা, এটা খুব পলিটিক্যাল। আমাদের রাজনীতিতে
পুরো দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। আওয়ামী লীগ বলেছে না, জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। তার মানে আসলে জনগণ তাদের সঙ্গে ছিল না। জাতির সঙ্গে প্রতারণা বা জাতি প্রতারণা হিসেবে এটা নিচ্ছে কিনা এইটা আপনি অ্যাসেস করবেন কিভাবে? এখন পলিটিক্যাল রিমার্কসের যদি বক্তব্য, আমি যেহেতু সরকারের একটা দায়িত্ব পালন করছি, সেখান থেকে আমার এভাবে রেসপন্স করাটা খুব ডিফিকাল্ট, আমি সেটা করতে চাচ্ছি না। বাট আমি খুব কুইক রেসপন্স করি কয়েকটা, যেটা ববি ভাই যেটা বললেন, জামায়াত, এনসিপি এবং বিএনপি এটা একই পাল্লায় মাপা। সরকার কোনো পাল্লা নিয়ে বসে নাই, আসলে পাল্লা জামাতের কাছে, তাদের নির্বাচনী প্রতীক। সরকার কাউকে মাপছে না, কোনো স্কেল সরকারের কাছে নেই। সরকার যে যখন যাকে প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যে ইস্যুসগুলি সামনে আসে, সরকারের দৈনন্দিন অন্যান্য অপরাপর কাজের সঙ্গে এই কাজগুলি করতে হয়। এটা আমাদের এই 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, এটার মধ্যে আমরা আছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অপরটি হচ্ছে যদি সনদ বাস্তবায়নের বিষয়ে, যেমন 270 ডেজ নিয়ে যে কথাটা হচ্ছে, দেখুন আপনি সুপ্রিম ল, সংবিধান এভাবে অটোমেটিক কোনো অ্যাডজাস্ট হয়ে যেতে পারে না, এই আলাপটা হচ্ছে। এই যে আলাপগুলি না, আমি যদি একদম ভাবে বলি, এগুলি যতটা না টেকনিক্যাল প্রবলেম আপনারা দেখছেন বা দেখানো হচ্ছে, তার চেয়ে বেশি মোর পলিটিক্যাল ইস্যুস বিহাইন্ডে আছে। অন্য ইস্যুকে হয়তো বলা যাচ্ছে না, সেটা মিটিগেট করার জন্য আরেকটা জিনিস সামনে আনা হচ্ছে। কারণ আপনি এই যে 270 দিনের কথা বলছেন, কিভাবে দেখুন, আপনি যেই প্রস্তাব নিয়ে গণভোটে যাচ্ছেন, সেই প্রস্তাবটা কি? সেই প্রস্তাবে বলা হচ্ছে একটা ড্রাফট, সংবিধানের একটা ড্রাফটই নাগরিকদের জন্য উপস্থাপন করা হবে। তার ভিত্তিতে যে ভোট হবে, সেই ভোটটা হবে আমাদের সময় সেই বিলের উপরে বা সেই অর্ডারের উপরে। সেক্ষেত্রে 270 দিনের জায়গাটা যদি আমি একদম সংক্ষেপে শেষ করে দিচ্ছি আপনাকে, 270 দিনের জায়গাটা যদি কোনো একটা বার আপনি না রাখেন, তাহলে যেই বিলের উপরে নাগরিকরা ভোট দিল, সেই বিলটার হবে কি? আপনি যে পার্লামেন্টে, আপাতত পার্লামেন্টে ছিলেন দীর্ঘদিন, পার্লামেন্টে যে একটা আইন বিল পাস করছেন, পাস করে সেটা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করছেন তার স্বাক্ষরের জন্য, তাহলে আইনে পরিণত হবে। রাষ্ট্রপতি যদি 7 দিনের মধ্যে যদি আদেশ না করে, তাহলে অটোমেটিক আইন হয়ে যায় কি করে? সেটা তো আইন বলে গণ্য হয়। সুতরাং এইটা নতুন কিছু নয়, নতুন কিছু নাজিল হয়নি। আমি আবারও বলছি, এগুলি সব সমাধান হবে। আমাদের পলিটিশিয়ানরা সমাধানের ক্ষেত্রে অনেক আন্তরিক, আমাদের ভয়ের কিছু। অনেক ধন্যবাদ। আমি একটু রুমিন ফারহানা এবং ববি হাজেজ দুজনকে একই প্রশ্ন করতে চাই। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। জুলাই সনদের আদেশ কার স্বাক্ষরে হবে? এটা তো আমাদের দল থেকে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে জুলাই সনদের আদেশটা সরকার নয়, এটা রাষ্ট্রপতির কাছ থেকে আসতে হবে। বিকজ আদেশটা যেহেতু আইনে পরিণত হয়, এবং এইরকম সময়, অন্তর্বর্তীকালীন সময় যখন পার্লামেন্ট থাকে না, তখন আদেশ আমরা রাষ্ট্রপতির কাছ থেকেই পাই। ধন্যবাদ ববি হাজেজ। বৈশিষ্ট্য, এটা আলোচনাটা পুরোটাই লিগালের বাইরে আর কিছু না। এবং লিগালের জায়গা থেকে ব্যারিস্টার রুমিন যেটা বলেছেন, আসলে এটা রাষ্ট্রপতির কাছ থেকে আসার কথা, অন্য কোনোভাবে। এগেন, যেহেতু আমরা এখনো কনস্টিটিউশনের অধীনে আছি, সো যদিও এগেন ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে কনস্টিটিউশন অনেক কিছু ইন অ্যাবেন্স, সেগুলো সব বাদ দিয়ে স্টিল ওই অর্ডারের, ওই বেসিক প্রিন্সিপালসের আন্ডারে আমরা আছি। সো রাষ্ট্রপতি সরকার প্রধান, সেই হিসাবে মানে ওভারঅল প্রজাতন্ত্রের প্রধান, এবং সেই জায়গা থেকে ওই অর্ডিন্যান্স বলেন, যেটা বলেন, তার স্বাক্ষরই আসতে হবে। ফয়জ আহমেদ, একদম শেষ একটি প্রশ্ন, খুব সংক্ষেপে উত্তর করতে হবে। গণভোট কবে, নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন? সেটা খুব দ্রুতই আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। নির্বাচন কমিশনের প্রস্তুতি, তাদের সক্ষমতা, সরকার এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।